আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, বন্দরের টার্মিনাল নিয়ে কথা বলবো। আপনারা জেনেছেন ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন দুটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি কোম্পানিকে দেয়া হয়েছে, চুক্তি হয়ে গেছে। এই লক্ষ্যে এই চুক্তিটি হয়েছে গত সোমবার, অর্থাৎ 17 নভেম্বর, এবং এ নিয়ে এরপর থেকেই আলোচনা চলছে, নানান বিতর্ক হচ্ছে। বেছে বেছে 17 নভেম্বর এই চুক্তির সময় এবং তারিখ নির্ধারণ করা হয়েছে। মানে এই দিন সকাল 10টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এপিএম টার্মিনালসের সাথে চুক্তির সময় ঠিক করা হয়েছে। কোন দিন? যেদিন শেখ হাসিনার মামলার রায় হওয়ার শিডিউল চূড়ান্ত ছিল আগে থেকেই। তার মানে বোঝা যায় যে এটি ইচ্ছা করেই করা হয়েছে। দেশের জনগণের মনোযোগ থাকবে আইসিটির রায় কি হয় সেদিকে, আর এদিকে ফাঁক তালে সরকার বিদেশি দুটি কোম্পানির সঙ্গে দেশের দুটি বন্দরের দুটি টার্মিনাল দীর্ঘ সময়ের জন্য একটি চুক্তিতে যাবে, লিজ দিবে তারা। ডেনমার্কের কোম্পানি চট্টগ্রামের লালদিয়ার চরে নতুন একটি টার্মিনাল বানাবে, বানিয়ে সেটি পরিচালনা করবে। আর সুইজারল্যান্ডের কোম্পানি চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন, যেটি ঢাকার কাছে কেরানীগঞ্জে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল, এটি তারা পরিচালনার দায়িত্ব পেয়েছে, অর্থাৎ এই চুক্তিটি হয়েছে। লালদিয়ায় টার্মিনাল নির্মাণ এবং 30 বছরের জন্য এটি পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্কের এপি মোলার মার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। আর পিপিপির আওতায় এই টার্মিনাল নির্মাণে এই কোম্পানি প্রায় 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানানো হয়েছে। এছাড়া 22 বছরের জন্য পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে, এটা তৈরি হয়ে গেছে, দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক। এই কোম্পানি বিনিয়োগ করবে বলা হচ্ছে প্রায় 490 কোটি টাকা। চুক্তি সইয়ের পরপরই এটি নিয়ে উদ্বেগ শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। শুরুতেই বললাম, এটি নিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, স্কপ নামে পরিচিত, এবং বাংলাদেশ জামাতে ইসলামী ও হেফাজতে ইসলাম। দুঃখজনক হলেও অন্য কোনো দলগতভাবে আর এটি নিয়ে কোনো কথা বলেনি। তবে দু একজন রাজনৈতিক নেতা এটি নিয়ে কথা বলেছেন, আর কমিউনিস্ট পার্টি কথা বলেছে। তো এই যে চুক্তিগুলো অস্বাভাবিকভাবে তাড়াহুড়ো করে করা হয়েছে, এই অভিযোগটি এখন জোরসোর উচ্চারিত হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আসলে তাড়াহুড়োর অভিযোগটি তোলার চেয়ে অভিযোগটা তোলা যেতে পারে যে সরকার কাজগুলো গোপনে করছে, কাউকে কিছু জানায়নি, কিছু জানাচ্ছে না, জানাতে চায় না। চুক্তির বিষয়গুলো সরকার প্রকাশ করেনি, করতে চায় না। এই জন্যই প্রশ্ন যে এটা কি অন্তর্বর্তী সরকারের কাজ হতে পারে? মানে তাদের তো অনেক দরকারি কাজ রয়েছে, দেশের আইন শৃঙ্খলা ঠিক করা, নানান কাজ রয়েছে তাদের। সেগুলো বাদ দিয়ে বিদেশিদের হাতে বন্দরের টার্মিনাল তুলে দেওয়ার পিছনে মানে ইউনূস সরকারের এত উৎসাহ কেন? এটি কিন্তু আমার মনে প্রশ্ন। বিশ্বাস করি আপনাদের এই প্রশ্নটি আপনাদের মনে আছে। ইউনূস সাহেব একটি কথা তো বলেন, শুনেছেন, আমরা কোথাও যাব না, বিশ্ব আসবে আমাদের কাছে। এসব কি তারই নমুনা? বিশ্ব কেন আসতেছে আমাদের কাছে? কোন বিশ্ব আসতেছে? কারা আসতেছে? তাদের স্বার্থটা কি আমাদের এখানে? স্বার্থটা কি তাদের না আমাদের? এই প্রশ্নের জবাব কিন্তু পাওয়া যায় না। খুঁজলে কিন্তু মিলবে, সরকারের তরফ থেকে বলা হয় না। এর আগে কন্টেন্টে আমি বলেছিলাম যে বিদেশিদের কাছে বন্দর লাভজনক করার জন্য, যে ডিপি ওয়ার্ল্ডের প্রসঙ্গে বলেছিলাম, সরকার হঠাৎ করে কথা নেই বার্তা নেই 41 থেকে 51% পর্যন্ত মাসুল বাড়িয়েছে। যদিও এটি এখন 1 মাসের জন্য স্থগিত আছে, 1 মাস পরে আবার এটি চালু হয়ে যাবে। এটি হিসাব মিলবে আপনাদের। এই জন্যই আমার মনে হচ্ছে যে এটি কি সরকারের চালাকি? মানে এটিকে কি কেউ কেউ তো এটিকে দুর্নীতিও বলছেন। তাহলে বিদেশিদের স্বার্থ রক্ষায় দেশীয় ব্যবসা বাণিজ্যকে যারা ঝুঁকিতে ফেলে, কারণ প্রতিযোগিতা সক্ষমতা কমে যাচ্ছে, দেশের ব্যবসা বাণিজ্য যারা করেন তারা ঝুঁকির মুখে পড়ছেন, তাদেরকে ঝুঁকিতে ফেলে এই যে বিদেশি কোম্পানিকে বাংলাদেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে, এটিকে কি সঠিক দেশপ্রেম বলে বলতে পারবেন আপনি? এই প্রশ্ন কি আমরা করতে পারবো কাউকে? গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ
তাকে আমরা একসময় দেখেছি এইসব ধরনের বিষয় যখনই আসতো খুব সোচ্চার। এখন আসলে তিনি অতটা সোচ্চার নন, তবুও এই ইস্যুতে তার একটি মানে বিবৃতি দেখলাম। তিনি বলেছেন গোপনীয়তা এবং তাড়াহুড়ো করে এ ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি জাতীয় স্বার্থের জন্য হুমকি স্বরূপ। গ্লোবাল অপারেটর নিয়োগ করলেই কি বন্দর সমস্যার সমাধান হবে, এই প্রশ্নটাও কিন্তু একই সঙ্গে উচ্চারিত হচ্ছে। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, এসব চুক্তি শুধু যে ক্ষতিকর তা নয়, এগুলো সার্বভৌমত্ব বিরোধী। লালদিয়া এবং পানগাঁও চুক্তি করার মধ্য দিয়ে সরকার মানে তার মুখোশ খসে পড়েছে, সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে, এটি বলছেন প্রিন্স। তিনি বলছেন যে সরকার প্রমাণ করলো তারা সাম্রাজ্যবাদী শক্তির হয়ে কাজ করছে। এটি তো আমরা অনেকদিন ধরে বলছি, অনেক গণমাধ্যম কর্মী বলছেন, সরকারের যারা ভালো চান সমালোচনা করেন তারা বলছেন, সরকার তো সেটি কানে তুলছেন না, বা অন্যরাও আসলে খুব একটা গরজ করছেন না। বিএনপি এই ইস্যুতে তেমন কোনো কথা না বললেও বিএনপির দুজন নেতা এই ইস্যুতে তারা কথা বলেছেন, আমি তাদের দুজনের বক্তব্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, এ ধরনের জনগুরুত্ব সম্পন্ন এবং স্পর্শকাতর বিষয়ে চুক্তি করার আগে অবশ্যই সরকারের জনগণের জানানো উচিত ছিল বা এখনো উচিত। এবং তিনি বলছেন কেন উচিত, কেন বাধ্য, কেন সরকার, কারণ এই সরকার নির্বাচিত সরকার নয়। চট্টগ্রাম জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত বলেছেন, অন্তর্বর্তী সরকার বিদেশিদের স্বার্থ দেখছে। এটি আমরা বললেই তো দোষ, লোকে বলছে, কিন্তু বলছে যে সরকার বাংলাদেশকে গাজা, প্যালেস্টাইন, ভেনেজুয়েলার কাতারে নিয়ে যেতে চায়, তারা বঙ্গোপসাগরে ঘাঁটি দেবে বা দিতে চায়। তারপরে কি হবে, তারপরে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া এসে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করবে, যেটিকে আমরা ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা বলতে পারি। তো এই যে দুটো প্রকল্প নিয়ে কথা হচ্ছে, এটি নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে, সরকারকে অনেক দায় দেওয়া হচ্ছে, সন্দেহ করা হচ্ছে সরকারের সদিচ্ছায়, তার তো কিছু যুক্তি থাকবে। তো যুক্তির ভিতরে আমি আপনাদের সামনে কয়েকটি জিনিস উপস্থাপন করি। ঢাকার একটি গণমাধ্যমে এটি এসেছে, সেখান থেকে আমি আপনাদেরকে বলছি কি বলেছে। এই যে আবেদন, তাড়াহুড়ো কি হয়েছে কিনা এটা বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে লালদিয়ার বিষয়টি যদি বলি, লালদিয়ারটা 4 নভেম্বর মানে এই বছরের 4 নভেম্বর এপিএম টার্মিনালস তারা প্রস্তাব দাখিল করেছে এটি পাওয়ার জন্য, বুঝবেন খেয়াল করে। 5 নভেম্বর এটির কারিগরি প্রস্তাব মূল্যায়ন হয়েছে, 6 নভেম্বর আর্থিক প্রস্তাব মূল্যায়ন হয়েছে, 9 নভেম্বর বন্দর এবং এপিএম টার্মিনালস এর মধ্যে নেগোসিয়েশন হয়েছে, কারণ 7-8 নভেম্বর ছুটির দিনেও নাকি নেগোসিয়েশন হয়েছে, বুঝুন অবস্থা। 9 নভেম্বর বন্দর বোর্ডের সভায় এটি অনুমোদন হয়েছে। 10 এবং 11 তারিখ 11 নভেম্বর নৌ পরিবহন আইন মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে। বাংলাদেশ তো সুপার ফাস্ট ভাই, মানে এত ফাস্ট হলে বাংলাদেশ তো আমেরিকাকেও ছাড়িয়ে যাবে। ইউনূস সাহেব তো ঠিকই বলছেন। আচ্ছা, একই দিনে মানে নৌ পরিবহন ও আইন মন্ত্রণালয়ে এটি অনুমোদন হলো। 12 নভেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় অনুমোদনের সুপারিশ হলো এবং 16 নভেম্বর প্রধান উপদেষ্টা মহোদয়, সদাশয় প্রধান উপদেষ্টা এটি চূড়ান্ত অনুমোদন করেছেন। কয়দিন হলো? 4 তারিখ থেকে 16 তারিখ, 12-13 দিনের ভিতরে, এর ভিতরে সাপ্তাহিক ছুটি আছে 2 দিন, এটি কিন্তু হয়ে গেছে এবং 17 তারিখ এটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বুঝতে পারছেন তো, মানে এত দ্রুততার সঙ্গে কেন? কার মা মরে ঘরে পড়েছিল যে দাফন কাফন হচ্ছে না, এত দ্রুতই করতে হবে? দুঃখের সঙ্গে কথাগুলো বললাম। এবার আসুন পানগাঁও নৌ টার্মিনাল চুক্তি, এটির ব্যাপারে কি হয়েছে। 6 নভেম্বর কারিগরি মূল্যায়ন কমিটির প্রতিবেদন জমা হয়েছে, 9 নভেম্বর আর্থিক মূল্যায়ন কমিটির প্রতিবেদন জমা হয়েছে, 10 নভেম্বর বন্দর থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং 17 নভেম্বর চুক্তি স্বাক্ষর করা হয়েছে। মানে এটি আরো কম সময়ের মধ্যে। চিন্তা করুন, এই যে G2G পদ্ধতিতে এই যে চুক্তিগুলো হচ্ছে, বলা হয় যে G2G পদ্ধতিতে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া আয় বন্টনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে দেশের স্বার্থ রক্ষা হয়েছে কিনা এই জিনিসগুলো দেখা দরকার। ধীরে সুস্থে দেখলে দেশের স্বার্থ কতখানি রক্ষিত হবে, এই জিনিসগুলো হতো। কিন্তু এখানে কি হয়েছে কেউ কিন্তু জানে না। না জানার আরো কিছু কারণ আছে। এই চুক্তি যে মানে চুক্তিতে যে দেশের স্বার্থবিরোধী কিছু নেই, এটি আপনি নিশ্চিত করে বলতে পারবেন না, কারণ এখানে আছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অজুহাত, প্রকাশ করা যাবে না এমন একটি অজুহাত আছে, ফলে কিছু প্রকাশও করা হচ্ছে না। যা জানেন তারা আর মামারা জানে, তারা জানে, আর কেউ জানে না।
আন্তর্জাতিক চুক্তির শর্ত দেশের অনুকূলে যদি না থাকে তাহলে আইনগত, আর্থিক এবং ভূরাজনৈতিক নানা ঝুঁকি তৈরি হতে পারে, এটি বিশেষজ্ঞরা বলছেন। তো সরকারে তো এমন কোনো বিশেষজ্ঞ নেই। নৌ পরিবহন উপদেষ্টা একসময় যথেষ্ট সুশীল ছিলেন, টকশোতে গিয়ে দেশের সম্পদের স্বার্থে, দেশের স্বার্থে কথা বলতেন। এখন তিনি চড়া গলায় বলেন এটি দিতে হবে, না দিলে দেশে এগোবে কি করে, বিনিয়োগ আসবে কি করে। তার কণ্ঠেও কিন্তু অন্য কিছুর আভাস এখন জনগণ পাচ্ছে। যাই হোক, অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর যদি জানা যায় এই মাসুল ভাগাভাগির ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি, তখন কি হবে? এই যে এখন আপনি শর্তগুলো গোপন করে রেখেছেন, যখন এটি জানা যাবে তখন তো আপনি থাকবেন না, আপনারা থাকবেন না। যদি দেখা যায় নির্দিষ্ট সময় পর, মানে কিছুদিন পর পর এই যে মাসুল বাড়ানোর মতো একটা সুযোগ ক্লজ যদি তাতে রাখা হয় এই বিদেশি কোম্পানির সুবিধার জন্য, তখন কি হবে? তখনকার যে সরকার, তখনকার যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তারা কি তখন এটিকে উপেক্ষা করতে পারবে? এত সহজ? প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, পিপিপি বলা হচ্ছে, এর অধীনে অপারেশন এবং মেনটেনেন্সের মানে যে আমাদের পানগাঁও এটি দেয়া হয়েছে। এটি কি দেয়া যায়? পিপিপি তো আসলে দেয়া হবে একটা গ্রিনফিল্ডের জন্য, যেটি লালদিয়ার জন্য হতে পারে। নতুন প্রকল্পের ক্ষেত্রে পিপিপি হতে পারে। নিউ মুরিং টার্মিনাল যেটি আপনার এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা চলছে, এটি কি নতুন প্রকল্প? কিন্তু বলা হচ্ছে নতুন হলেও, মানে যদি নতুনও ধরা হয় তাহলে এখানে 1200 কোটি টাকা কমপক্ষে বিনিয়োগ করা দরকার বা বিনিয়োগ করতে হবে। কিন্তু ডিপি ওয়ার্ল্ড তো জেনেছে মাত্র 200 কোটি টাকা বিনিয়োগ করবে। তাহলে কার স্বার্থ রক্ষায় ডিপি ওয়ার্ল্ডের জন্য এত ঢোল বাজিয়েছেন আমাদের নৌ পরিবহন উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা, এবং দিয়ে দেওয়ার জন্য মরিয়া? এইসব প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন এটি আসলে বিনিয়োগ নয়, এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। তিনি বলেন মার্কিন ডিপ স্টেট এবং জামাত চরমপন্থীদের দ্বারা প্ররোচিত ইউনূস সরকার আমাদের ভবিষ্যৎ বন্ধক রাখছেন, যেটি তিনি রাখতে পারেন না। তাদের আসলে এক্ষেত্রে কোনো ম্যান্ডেট নেই। কিন্তু এটি রিজভী বললে কি হবে? তার দলের অন্য সিনিয়র নেতারা তো মনে করেন ম্যান্ডেট আছে, যে কোনো কিছুই তারা করতে পারে। তার দলের নেতারা তো শুধু নির্বাচনের দিনটা ঠিক আছে কিনা সেদিকে তাদের সকল মনোযোগ। নিউ মুরিং টার্মিনাল যেন বিদেশিদের হাতে না দেয়া হয় বা না দেয়া যায়, সেজন্য আপনারা জানেন যে ইতিমধ্যে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সম্ভবত 19 নভেম্বর এই রিটের উপরে শুনানি হবে। এই রিট যারা করেছেন, রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট হাসানুল করিম একটি কথা বলেছেন। তিনি বলেছেন এ ধরনের চুক্তি করার জন্য নিয়মিত সরকার দরকার, মানে রেগুলার যে সরকার, নির্বাচিত সরকার দরকার। কারণ এখন সংসদ নেই, আর মন্ত্রিসভা এই ধরনের চুক্তিগুলো অনুমোদিত হয়ে থাকে। তো আইনে, এখনকার যে আইনে উপদেষ্টা পরিষদ মন্ত্রিসভার সমতুল্য নয়, আইনজীবী বলছেন, এবং প্রধান উপদেষ্টাও প্রধানমন্ত্রীর সমতুল্য নন। তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত সংসদ এবং রেগুলার গভর্নমেন্ট না আসবে তার আগে এ ধরনের চুক্তি করা যাবে না। তারা রিট করেছেন, জানি না শুনানির পরে কি ফলাফল হয়। ওই তথ্যই বোঝো, যা মানে সরকার চায় তাই হবে এমনটি বোঝা যায়। কারণ আমাদের বিচার বিভাগ এখন বেশ স্বাধীন, সরকারের কথা খুব খুশি মনে তারা শোনে। পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমির হুমায়ুন মাহমুদ বলেছেন মূল সমস্যা হচ্ছে সবাইকে না জানিয়ে এই চুক্তিগুলো করা। ওই যে আমি বললাম গোপনীয়তাটাই এখানে মূল। তাড়াহুড়ো না হলো, বুঝলাম তারা হয়তো বলেছে যে হ্যাঁ উঠছে ঋতুর বিয়া, বাজ বাজনা দিয়া দে, নাইলে চলে যাব, হয়তো হতে পারে দেশের স্বার্থে। তো দেশের ভালো তো সবাই চায়। তা যদি দেশের ভালো সবাই চায় তাহলে রাজনৈতিক দল, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সেটা করলে ক্ষতি কি? সেটা সরকার কেন করছে না? এই যে না জানিয়ে ভালো কাজটা করছে তারা, ভয়টা কি? তাদের এই যে ভয়ের কারণটা কি? এটাই আসলে জনমনে প্রশ্ন। তাই এ ধরনের চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমার মতো লেমেনও তাই মনে করে। শুধু তাই নয়, এর ফলে বঙ্গোপসাগরে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে অযৌক্তিক পশ্চিমা প্রভাবকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কিনা এই অভিযোগটি উঠছে। আমরা মানে ইউনূস সরকার আমন্ত্রণ জানাচ্ছেন এমন অভিযোগ উঠেছে। সমালোচকরা বলছেন বন্দরের মতো কৌশলগত সম্পদ নিয়ে এমন দীর্ঘমেয়াদী চুক্তি এত তাড়াহুড়ো করে এত স্বল্প সময়ে করার ম্যান্ডেট এই সরকারের নেই। যে চুক্তি নিয়ে মানুষের মনে এখনই এত প্রশ্ন, হাজারো প্রশ্ন, কিন্তু এটি নিয়ে সরকার কিছু বলছে না, সরকার জবাব দিচ্ছে না। উল্টো তারা সরকার মানুষকে কি শোনাচ্ছে, এইটা হলে মানে এটা হচ্ছে এক ধরনের বিদেশি বিনিয়োগ, এফডিআই,
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটি শক্তিশালী অংশীদারিত্বের চুক্তি। একটা বৃহত্তর উন্নয়নের পথ খুলে যাবে বাঙালির জন্য। অতএব সবাই জোরে হাততালি দাও, কারণ সামনে পাইপলাইনে আরো প্রকল্প আছে, এমন কথা বলে লোভের একটা মূলও কিন্তু তারা ঝুলিয়ে দিয়েছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এটিকে মার্কিন সদিচ্ছার ইঙ্গিত বলে মনে করছে, মন্তব্য করছে। তারা বলছে ইউএস ফিটজেরাল্ড সাম্প্রতিক যে সফর, আমরা যেটি বঙ্গোপসাগরে এসেছিল, ওই সফর বা পরিকল্পিত ড্রোন সুবিধা নিশ্চিত করে ভূ রাজনৈতিক খেলায় চীন এবং ভারতের সাথে উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের নিয়ন্ত্রণ শক্ত করার, মানে স্ট্রং করার একটা আশঙ্কাও তিনি দেখছেন, মানে সিপিবি দেখছে এই পরিকল্পনা, এই যে পদক্ষেপ এর পিছনে। এটি নিয়ে বন্দর শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হারুন একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এই ধরনের পদক্ষেপ, এই ধরনের উদ্যোগ, এই ধরনের চুক্তি। কিন্তু বলা হচ্ছে $550 মিলিয়ন এফডিআই আসবে ভাই। ওই যে বললাম, সরাসরি বিনিয়োগ আসবে, বন্দরের উন্নয়ন করা হবে। তো বুঝলাম বিনিয়োগ হবে, এমন এই সরকারের আমলে বিনিয়োগের যে প্রকৃত চেহারা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এটি কেন তারা দেখেন না? কেন তারা এক পেশে ঢোল বাজান আমি জানি না। মানে এস্টাবলিশড ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, লাখ লাখ লোক বেকার হয়ে যাচ্ছে, সেদিকে মনোযোগ নেই। এই ধরনের বিশেষ কারণে বিভিন্ন কোম্পানিকে কেন তারা দেশের সম্পদ তুলে দিচ্ছেন, এটি নিয়ে আসলে কে সঠিক প্রশ্ন করবে আর কে তার জবাব পাবে? এই কারণেই প্রশ্ন করছে, আসলে এর পেছনে আর কি কি আছে, কি কি হবে আসলে সেটি কিন্তু পরিষ্কার হচ্ছে না। বাংলাদেশ রাজস্ব ভাগাভাগিতে কত অংশ পাবে, এনডিএর কারণে সেটিও আমরা স্পষ্ট হতে পারছি না। এই জন্যই তো আসলে এত কথা হচ্ছে, এত বিতর্ক হচ্ছে। সরকার কিন্তু এই কথাগুলো থামাচ্ছে না, বিতর্কগুলো থামাচ্ছে না। সরকারের ভয়টা কোথায় এটা আমি জানি না। ডিসেম্বরে এনসিটি হয়তো ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর হয়ে যাবে। আজকে ডিপি মানে এনসিটি নিয়ে কথা বলছে না, কিন্তু প্রসঙ্গক্রমে বলে রাখছি, সরকারের ফাইলের গতি এখন সেদিকে ধাবিত হচ্ছে, এই কারণে কথাটি বললাম। তো রাজনৈতিক দলগুলোর সীমাহীন অজ্ঞই বলবো, তাদের এদিকে মনোযোগ নেই, এটি নিয়ে তারা পড়াশোনা করে না। তারা শুধু জিন্দাবাদ আর হলো নির্বাচন, এবং কেবল নির্বাচন করে ক্ষমতায় বসার যে নির্ঘুম টেনশনে তাদের পেয়ে বসেছে, এসব কারণে তারা এসব সমস্যার দিকে নজর দিতে পারছে না। এটি আমার ব্যক্তিগত মতামত। এই সুযোগে আন্তর্জাতিক খেলোয়াড় তার খেলা খেলে চলেছেন। প্রভুদের দেওয়া কমিটমেন্ট পূরণে ডানে বামে না তাকিয়ে তিনি তার কাজ সমানে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যা অবধারিতভাবে নয়া দাসত্বের দাসখত নিশ্চিত করবে দেশের মানুষের অজান্তেই, ইচ্ছার বিরুদ্ধেই। এতে শেষ পর্যন্ত বিশেষ কারো মুখোশ খসে পড়লে পড়তেও পারে, কিন্তু তাতে কি হবে? পুরো চক্রান্ত বুঝে ওঠার আগেই, পুরো ক্ষতির মুখোমুখি হবার আগেই প্রকৃত অপরাধী, প্রকৃত মুখোশধারী এবং মাস্টার মাইন্ডরা যে ততক্ষণে পগার পার হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাই অনুরোধ করব, সংশ্লিষ্ট যারা রাজনীতি করেন, বিশেষজ্ঞ আছেন, তথাকথিত সুশীল আছেন, সময় থাকতে সচেতন হন। সময় গেলে সাধন হবে না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।